আজ বৃহস্পতিবার মেনুতে ছানা কাটা থেকে শুরু করে সম্পূর্ণ ছানার ডালনার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। বৃহস্পতিবার সব কাজ সেরে রান্নাঘরে চলে এসেছি। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আলুটা ছিলে ডুমো করে কেটে জলে ভিজিয়ে রাখবো। দুধটাকে বসিয়ে দিয়েছি। দুধটা জাল হতে হতে আলুটাকে ভালো করে কেটে জলের মধ্যে ডুবিয়ে রাখছি। আমি এখানে হাফ কেজি দুধের ছানা কাটবো। আমি ঘরেই তৈরি করে নেব ছানার ডালনা তৈরি করার জন্য। ছানা প্রথমে লেবুটাকে চিপে নিচ্ছি। এখানে ভিনিগার দিয়েও তোমরা ছানা তৈরি করতে পারো, অথবা ছানা পাউডার যে পাওয়া যায় সেটা দিয়েও করতে পারো। আমি লেবু দিয়েই তৈরি করেছি। প্রথমে দুটো লেবুকে রস বের করে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এর সঙ্গে 2 চামচ মতো জল মিশিয়ে নিয়েছি। একটু জল মিশিয়ে না নিলে কিন্তু হবে না, একটু জল মিশিয়ে নিতে হবে। এবার দুধটা দেখো, দুধটা বেশ ঘনই হয়ে আছে। এমনি দুধটা খুব ভালো, কিন্তু এটা কিন্তু হাফ লিটার দুধ। আমার হাফ লিটার দুধের ছানা আমি তৈরি করব আজকে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এবার যে লেবুর রসটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অফ করে দিয়েছি, না হলে ছানাটা শক্ত হয়ে যাবে। এবার একটু নাড়তেই দেখো একদম ছানাটা তৈরি হয়ে গেল। জলটা একদম পাতলা সবুজ হয়ে গেছে। এবার একটা স্ট্রেনারের মধ্যে একটু পাতলা রুমাল একটা রেখেছি আমি, এটা দিয়ে আমি ছানা তৈরি করি। নতুন একটা কাপড় নিয়েছি, কাপড়টা যাতে পরিষ্কার হয় সেটাও দেখতে হবে। এবার ছানাটাকে ঢেলে দিলাম। যেহেতু লেবু দিয়ে ছানাটা তৈরি করেছি, এটার মধ্যে কিন্তু একটা টক ভাব থাকবে, সেই জন্য একটু জল দিয়েও কিন্তু ধুয়ে নিতে হবে। আমার কাছে যেহেতু সময় কম, সেই জন্য আমি সঙ্গে সঙ্গে করছি। তোমরা একটু ঝুলিয়ে রাখবে, তাহলেই দেখবে জলটা ঝরে যাবে। এবার ছানাটার মধ্যে একটু জল দিয়ে ভালো করে ছানাটাকে ধুয়ে নেব, নাহলে কিন্তু রান্নাটা ভীষণ টক হয়ে যাবে। ছানাটার বড়াটা যে তৈরি করব সেটা টক ভাব থাকবে, তাহলে খেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না। সেই জন্য বা মিষ্টি তৈরির ক্ষেত্রেও কিন্তু ছানাটাকে এইভাবেই কিন্তু ধুয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ ছানাটাকে ধুয়ে নিলাম। আমি একটু হাত দিয়ে হালকা করে চিপে নিচ্ছি, কিন্তু তোমরা যদি সময় থাকে এটাকে ঝুলিয়ে রেখে দেবে, তাতে যে জলটা বেরোবে তাতে কিন্তু ছানাটা আরও ভালো তৈরি হবে। এবার হাতের তালু দিয়ে এটাকে একটু চেপে চেপে এইভাবে একটু মেখে নিতে হবে, যাতে ছানাটা একদম মসৃণ হয়ে যায়। যেমন আমরা রসগোল্লা তৈরি করলে যেভাবে ছানাটাকে একটু মেখে নিই, সেইভাবে হাতের তালু দিয়ে এটাকে চেপে চেপে একটু এরকম করে মেখে নিতে হবে। আমার ছানার পরিমাণটা যেহেতু কমই হয়েছে, তবুও এইভাবে করলেই হবে। একটু লবণ দিয়ে দিলাম, সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো খুব সামান্য একটু ময়দা। ময়দা এখানে প্রয়োজন হলে দেবে, না হলে দেবে না, সেটা বুঝে তোমরা তৈরি করবে। আমি এখানে এই হাফ চামচ মতো ময়দা দিয়েছি। ময়দা দিলে বাইন্ডিংটা ভালো হয়। অনেকে কর্নফ্লাওয়ারও দিয়ে থাকে, কর্নফ্লাওয়ার দিলেও কিন্তু এটা খুব নরম হয়। এই হাফ চামচ মতো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু আদা বাটা। এবার খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি। ময়দার পরিমাণটা কিন্তু খুব বেশি দিলে ভেতর থেকে ছানার যে বলসগুলো শক্ত হয়ে যাবে। যতটা সম্ভব ছানার মধ্যে তোমরা ময়দাটা কম দেবার চেষ্টা করবে। আমি হাফ চামচেরও কম ময়দা দিয়েছি, কারণ বাড়িতে যে ছানাটা তৈরি করবে সেটা দেখবে এমনিতেই খুব ভালো হবে। যে কোনো ফুল ক্রিম দুধ দিয়ে ছানা তৈরি করলে বা পনির তৈরি করলে সেটা কিন্তু খুব ভালো হয়। ছানার মধ্যে কোনো কিছু মেশানোর প্রয়োজন হয় না। যাই হোক, বলসগুলো আমি তৈরি করে নিলাম। আমার হাফ লিটার দুধ থেকে 6টা বল তৈরি হয়েছে। এবার প্যানের মধ্যে সাদা তেল দিয়ে বলগুলোকে ভেজে নেব। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। গ্যাসের ফ্লেমটা কিন্তু খুব হাইতে রাখবে না, তাহলে তলটা কিন্তু পুড়ে যাবে। মিডিয়াম টু হাই ফ্লেমে এক পাশটা হতে দিতে হবে, কারণ ছানা যখনই তুমি তেলের মধ্যে দেবে তখন কিন্তু নরম হয়ে যাবে। সেই জন্য খুব সাবধানে এক পাশটা হতে দিতে হবে, তারপর আস্তে আস্তে উল্টে দিতে হবে। ছানার যে বলসগুলো রয়েছে সেগুলো কিন্তু এক পাশটা দেখো এই যে লালচে কালার হয়ে এসেছে, তখন এইভাবে একটু করে নাড়া দিয়ে সরিয়ে দিতে হবে, তাহলে দেখবে উঠে যাবে খুব ভালো মতো। কারণ এগুলো কিন্তু নরম হয়ে গেছে, তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নরম হয়ে গেছে।
এবার ছানাগুলোকে তুলে ডুমো করে কেটে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ আদা বাটা। আদাটা একটু জল দিয়ে বেটেছি বলে একটু জল ভাব আছে, তাতে কোনো সমস্যা নেই। দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আলুটাকে তুলে নিচ্ছি কারণ আলুটা পুড়ে যাচ্ছে। আরও কিছু মশলা কিন্তু আমি ওর মধ্যে যোগ করব। একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নর্মাল লঙ্কার গুঁড়ো। এবার আলুটা তুলে নিয়ে তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়েছি। এবার মশলার পেস্টটার মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার পেস্টটা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল বেরিয়ে আসবে ততক্ষণ কিন্তু কষাতে হবে। এবার একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম, কারণ পেস্ট করে দিলে তাড়াতাড়িও হবে, আবার কালারটাও কিন্তু খুব ভালো আসবে। এবার একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার সঙ্গে সঙ্গেই টমেটোটা কিন্তু খুব ভালো করে মজে যাবে। দেখতেই পাচ্ছ জলটা শুকিয়ে গেছে, আর একটু হলেই তলায় লেগে যেত। একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। এবার সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষাবো। কারণ জল দিতেই হবে, কারণ মশলাটা তলায় প্রায় লেগে এসেছে। এবার আলুটাকে দিয়ে আরও কিছুক্ষণ মশলার সঙ্গে ভালো করে কষাবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোয়ের দিকে রাখতে হবে যখন আমরা মশলা কষাবো। যে কোনো মশলা যখন আমরা কষাবো তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখবে, নাহলে মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আলুটাকে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো কালারটা কত সুন্দর এসেছে। এবার একটু চিনি দিয়ে দিলাম, কারণ যে কোনো নিরামিষ রান্নায় চিনি দিলে নুন চিনির ব্যালেন্সটা ঠিক থাকে। আমি সামান্য একটু চিনি দিয়েছি, 1/2 চামচেরও কম। এবার আলুটা সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও অনেকটা কমে এসেছে। এবার বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। বড়াগুলোকে দিয়ে কিন্তু ফোটানো যাবে না, বড়াগুলোকে দিয়ে বেশিক্ষণ ফোটালে কিন্তু এগুলো ভেঙে যাবে। এবার নামিয়ে নিয়ে গরম ভাত, লুচি, পরোটা যে কোনো কিছুর সঙ্গেই খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি পছন্দ হলে একটা লাইক, কমেন্টস ও শেয়ার করার অনুরোধ রইল।